কন্টেনার গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা জব্দ বাজারে ছড়ার চুরাইবাড়িতে। ধৃত 2। কিছুদিন বিরতির পর ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারে চড়ার চুরাইবাড়ি পুলিশ। বুধবার দুপুরে ত্রিপুরা থেকে আসামে প্রবেশ করা AS01 KUC 8165 নম্বরের একটি 6 চাকার কন্টেনার গাড়ি চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছলে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে গাড়ির বিভিন্ন গোপন খুপ থেকে 45 প্যাকেট 275 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 25 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে গাড়ির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। তাদের নাম যথাক্রমে দীপ কুমার হাজং ও রাজীব কলিতা, বাড়ি অসমের বকোতে। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য যে গাঁজা বোঝাই গাড়িটি ত্রিপুরা রাজ্যের প্রায় 20টি পুলিশ চেক গেট অতিক্রম করে অসমে প্রবেশের পর ধরা পড়ায় অনেকেই ত্রিপুরা পুলিশের সদার্থক ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে। শারীরিকভাবে আক্রান্ত হওয়ার 11 দিন অতিক্রান্ত, তবুও সঠিক বিচার এখনো পাননি। বিচারের জন্য আবেদন সবার কাছে দেখব বলে আশ্বাস। তাই সুবিচার না পেয়ে আজ ধর্ণা বসার সিদ্ধান্ত। 20 জানুয়ারি সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে করিমগঞ্জ কানিশেল এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হতে হয়, এমনকি রামের ঝান্ডা মাটিতে উপড়িয়ে ফেলা হয়। তারই প্রতিবাদ স্বরূপ ধর্ণা কার্যক্রম। আক্রান্ত হওয়া ব্যক্তি বিপ্লব দেব মিডিয়ার সামনে আক্ষেপের স্বরে কি বলেছেন তা শুনে নেওয়া যাক। আমার জন্ডাটা ভাঙ্গিয়া মানে ফাইন এসে বালানি হয়েছিল, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো আমি বাইরে খাইছি, আমার স্পট আপনারা দেখতে পাটা, এই যে স্পট আমার সেদিন মারা হয়েছে, অবস্থা আমার শার্ট পুরা সিরা আসলো, আমার বুকের ভিতরে আমি দেখাইতাম পারি মানে পুরা ভিতরে হয়ে গেছে, আমার পুরা কালা হয়ে যায়, আমার পুরা আটি। এটা আমার গাত লাগে না, আমার দুঃখ লাগে না, দুঃখ ওটা লাগে আমার রামর জন্ডাটা ভাঙ্গিয়া ফার্নিচে বালাইছে, এখন পর্যন্ত কোনো বিচার পাইছে। আর আমরা যত করিমগঞ্জ ডিস্ট্রিক্টের হিন্দু বাচ্চা নেতারা যারা আছে তারা করে দরজা যাওয়া লাগে, আমার আমার জনটার উপযুক্ত বিচার হওয়ার লাগিয়া তারা তাকিয়া না তাকিয়া ফুরি টাকা পাল্লা তারা। আচ্ছা, সেদিনই ঘটনার পরে তুমি কেস করছিলাইনি? করছি, 2 দিন গেছি, যেদিন যাই পিছত হবো। আচ্ছা মই দেখিছো এটা কইয়া আমার পিছে ভালাইয়া করে রাখে, এইগুলা কথা কে কইছে? অফিসারে এসপিসারে চেক করিব, দেখিব এরকম করা। এই ঘটনার পরে কোনো হিন্দুবাদী সংগঠন বা বিজেপির কোনো নেতারা যোগাযোগ করছে? কোনো মানুষে আমার এই পর্যন্ত গিয়ে আমার কোনো চলাফেরার এত সচ্ছল অবস্থা না, কেউ যদি আমার বাড়িতে গিয়ে আমার জিগেই তো গিয়া যে তোমার মানে কিছু মানে তুমি কিরকম চলটায় দুঃখ পাইছো, কোনো মানুষ নাই। আমার এখন মনে হয় হিন্দু হইয়া জন্মলি আমার মানে এই ভারতবর্ষের মধ্যে আমার সব থেকে বড় অপরাধ হয়েছে। আচ্ছা, এখন তুমি কিতা চাই? মানে আজকে যে তুমি কিতার বিষয়টা? আমি কিছু চাই না, আমার এটা বরপাই হয়ে যাব, আমি কষ্ট করি, আমি আমার শরীরের বরপাই করে দিব। আমার আমার জোরটা ভাঙ্গিয়া ফাইন নিচে ফেলাইছে, এটার আমার যত সময় আমার সঠিকভাবে আমার এটার পুরো ইজ্জত সহকারে আমার স্কুটি যত সময় সিএম সারাই লাগিয়ে দিচ্ছেন, আমি জায়গাতে উঠতাম না, জলপর্যন্ত খাইতাম না, আমি যতদিন লাগে ওখানে মরমু, কিন্তু আমার বিচার লাগবো। সরকারি স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে বেসরকারি স্কুলের ভালো ফলাফলের উদাহরণ। প্রি বোর্ড 10ম শ্রেণীর প্রশ্নপত্রে বেসরকারি স্কুলের বিজ্ঞাপন। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে করিমগঞ্জে। গণিত প্রশ্নপত্রে প্রাইভেট রোল্যান্ডস মেমোরিয়াল স্কুলের উদাহরণ। হতবাক অভিভাবক সহ স্কুল কর্তৃপক্ষ।
গতকাল 10ম শ্রেণীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রে বেসরকারি স্কুলের নাম নিয়ে বিতর্ক। সরকার প্রণীত প্রশ্নপত্রে প্রাইভেট স্কুলের নাম কি? তদন্তের নির্দেশ দিয়েছেন স্কুল পরিদর্শক। এছাড়া অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকরা নিন্দা করছেন। এটা একটা অঙ্কের কোয়েশ্চন, এটা একটা অ্যাক্টিভিটি বা এটার রিলেটেড এক্সাম্পল হিসাবে এটা একটা দেখেছি, একটা স্কুলের নাম এসে গেছে। অ্যাকচুয়ালি এইগুলো ABCD এইভাবে থাকে, পার্টিকুলার কোনো স্কুলের নাম দেওয়া হয়তো ঠিক হয়নিও, বা হয়তো কোয়েশ্চন যিনি সেটার উনি হয়তো এইভাবে হয়তো ভাবেননি হয়তো জিনিসটা, যেটা অ্যাডভার্টাইজের মতো, ওইটা হয়তো উনার একটু খেয়ালের অভাব হয়েছে। কিন্তু এটা আমি তো বলবো এটা ভুলবশত হয়েছে সাধারণত, কারণ এইরকম প্রথা নেই, কোনো বিশেষ বিদ্যালয়ের নাম এরকম প্রশ্নপত্রে উল্লেখ করা যায় না। এটা কোনো না কোনো যিনি প্রশ্ন তৈরি করেছেন বা মডারেশনে কোনো একটা বিষয়ে এই বিষয়ে ত্রুটি ছিল। বিশেষ করে এই বিষয়ে আমার যতটুকু জানা, আমি গতকালকে রাত্রে এবং আজকেও কিছু আলাপ হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট বোর্ড যথাবিহিত ব্যবস্থা নেবে এই ব্যাপারে, এবং আগামীতে যাতে এরকম কোনো ভুল না হয় এটার ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়। এবং বিশেষ করে প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে যারা শিক্ষক থাকেন ওনারাই বেশি ভূমিকা গ্রহণ করেন। তো এখানে বিদ্যালয় বিশেষের নাম না নিয়ে কোনো একটি বিদ্যালয়ে এরকম নাম লেখা যেতে পারত। তো এটা সত্যি এটা মেনে নেওয়া যাচ্ছে না, কারণ এরকম প্রশ্নপত্র হওয়া ঠিক না। আগামীতে বোর্ড এটা তো এখন লোক বলবেই, আমি আর বিশেষ কি বলবো, কারণ এটা এরকম তো পার্টিকুলার কোনো স্কুলের নাম দেওয়া ঠিক না আমি মনে করি। আজি শুনিলোঁ, শুনি পেলাই কিন্তু বস্তুটো বেয়া হৈছে, এইটো ভাল কথা হোৱা নাই। তথাপিও মই DLIC ছেক্ৰেটাৰীক মই কল কৰি তেওঁৰ পৰা ৰিপৰ্ট বিচাৰিম কিহৰ কাৰণে এইটো হ'ব পাৰিলে। এইটো তেখেতক এতিয়া নটিচ কৰা হ'ব। তেনেকৈতো আমি অৱগত নাছিলোঁ, কিন্তু এই ক্ষেত্ৰত কিহৰ কাৰণে হ'ল সেইটো এতিয়ালৈকে কিন্তু ক'ব পৰা নাযাব, সেইটো ছেক্ৰেটাৰীহে গম পাব। আচলতে প্ৰশ্নপত্ৰত কি দিছিলে, মানে কি কি জানিছে আপুনি? জানিছোঁ মানে যিটো জনামতে কোনো এটা প্ৰশ্নত এখন উত্তৰটো প্ৰাইভেট স্কুলৰ নাম আহিছে, কিন্তু যিটো বস্তু হ'ব নালাগিছিল। কিন্তু এতিয়া মই ছেক্ৰেটাৰীক কল চৌকছ কৰিম এইটো কিহৰ কাৰণে হ'ব পাৰিলে, তেতিয়া ছেক্ৰেটাৰী শুদ্ধ তথ্য দিব পাৰিব। হাফ ছেড়ে বাঁচলেন গ্রেফতারি থেকে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রুট বদলের দায়ে মামলার পরিপ্রেক্ষিতে আজ জোরহাট থানার হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। দীর্ঘক্ষণ জেরার পর থানা থেকে বেরিয়ে আসেন তিনি, তবে 12 ফেব্রুয়ারি ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি জোরহাট থানায় হাজিরার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন। তাদের সাফ কথা ছিল, যদি প্রদেশ কংগ্রেস সভাপতি গ্রেফতার হতেন তাহলে করিমগঞ্জ কংগ্রেস পদাধিকারীরা স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতেন। আইন তথা সংবিধানে কংগ্রেস বিশ্বাসী বলে অভিহিত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। কংগ্রেসের কর্মীবৃন্দরা গতকাল রাতে রাজ্যের সমস্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যারা পদাধিকারী সবাইকে নিয়ে রাত্রিবেলা কালকে জুম মিট হয়েছিল, এবং সেই জুম মিটের মাধ্যমে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে আজকে 11টার সময় রাজ্যের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা মহাশয়ের উপর যে কেস জোরহাট পুলিশ স্টেশনে করা হয়েছে, যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা অনুষ্ঠিত হয়েছিল, সেই ন্যায় যাত্রায় যে রুট তৈরি করা হয়েছিল সেই রুটে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রেক করেছে, এবং সেটাকে কেন্দ্র করে তার উপর একটা কেস দায়ের করা হয়েছে, এবং ভূপেন বরাকে সমন করা হয়েছে যে উনি জোরহাট থানায় উপস্থিত হওয়ার জন্য। অ্যাকর্ডিংলি আজকে 11টার সময় আমাদের রাজ্যিক সভাপতি ভূপেন কুমার বরা মহাশয় ঠিক 11টায় জোরহাট থানায় গিয়ে উপস্থিত হন,
এবং দীর্ঘ 2.5 ঘন্টা ওনাকে আসাম সরকারের পুলিশ ইন্টারোগেশন করে এবং ইন্টারোগেশন করার পর 2:10 ওনাকে যাওয়ার জন্য অনুমতি প্রদান করা হয় এবং আগামী 12 তারিখ আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যারা কংগ্রেস করি, ভারতীয় জাতীয় কংগ্রেস 130 বছরের দল, আমরা আইনে বিশ্বাস করি, আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা সমগ্র ধরনের নিয়ম নীতিতে আমরা বিশ্বাস করি। তাই ভূপেন কুমার বরা মহাশয় আজকে উপস্থিত হয়েছিলেন। আবার 12 তারিখ ওনাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইনের প্রতি বিশ্বাস রেখে আমরা ভূপেন কুমার বরা মহাশয় আবার 12 তারিখ উপস্থিত হবেন। তো আজকে আমরা তৈরি ছিলাম, করিমগঞ্জ জেলা কংগ্রেসে প্রায় 200-এরও অধিক কংগ্রেস কর্মী আজকে সমস্ত জেলায় আমরা প্রস্তুত ছিলাম। যদি ভূপেন কুমার বরা মহাশয়কে আজকে আসাম সরকারের পুলিশ বাহিনী যদি গ্রেপ্তার করত, তবে করিমগঞ্জ জেলা থেকে শুরু করে আসামের সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলা কংগ্রেসের সভাপতি সহ হাজার হাজার কংগ্রেস কর্মী আজকে গ্রেপ্তার বরণ করার জন্য প্রস্তুত ছিলেন। যাই হোক, যেহেতু ইতিমধ্যে উনাকে রিলিজ করা হয়েছে, তাই আমরাও সাময়িকভাবে আমাদের যে প্রোগ্রাম যেটা আমরা যে কার্যসূচি নিয়েছিলাম সেটা সাময়িকভাবে আমরা প্রত্যাহার করলাম এবং আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা যেটা করা হয়েছে, আসামের মানুষ, ভারতবর্ষের মানুষকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা চলছে, সেই ন্যায় যাত্রা অব্যাহত থাকবে। এবং শুধু এতিয়া আমাৰ লগত যদি অসম পুলিচ ব্যস্ত হৈ থাকে, বাকী চুৰ ডকাইত ড্ৰাগছ মাফিয়াক কেতিয়া ধৰিব? গতিকে আৰু ক্ৰিমিনেল কোন অসমৰ ৰাজনীতিত মোৰো এটা পৰিচয় আছে। আজিলৈকে থানাত হাজিৰ হ'বলগীয়া নাছিলে, আমি কেতিয়াও পুলিচৰ মাৰ খাই পোৱা নাই। এই প্ৰথম হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে পুলিচে মোক পিটিছে খানাপাৰাত। তেওঁৰ ভায়েক য'ত এছ পি শোণিতপুৰ জিলা, তাত মোক যিটো ল'ৰাই মূৰে খুন্দিয়াই পেলাই নাক ভাঙিলে, গোটেই ভিডিঅ' ৰাষ্ট্ৰজুৰি ভাইৰেল হ'ল। সেই ল'ৰাটো এতিয়া এই জয় শ্ৰীৰাম পতাকা লৈ পেলাই মটৰচাইকেল লৈ ঘূৰি আছে। হাজৰিকা হয়নে নহয় কওক? আজি তেওঁক কেলৈ নামাতিলে? মোকতো মাতিছে, মই আহিছোঁ। মোক 12 তাৰিখে মাতিছে, মই আকৌ আহিম। কিন্তু মোক যিটো ল'ৰাই মাৰিলে, তেওঁক কিয় আধা ঘণ্টা সোধপোছ নকৰে? মোক 3 ঘণ্টা কৈছে, তেওঁক 30 মিনিটটো কৰক। তেওঁ ভূপেন বৰাক মাৰিলে সোধপোছ নহ'ব। ভূপেন বৰাই যোৰহাটৰ ৰাস্তাত মই গৈছিলোঁ, কোনো অফিচাৰেতো মোক কোৱা নাই আপুনি এইফালে নাযাব বুলি। মই দায়িত্ব লৈছোঁ, সভাপতি হিচাপে মোৰ দায়িত্ব। ৰাস্তাটো ঠিক আছে, মই ভুল কৰি গৈছোঁ, কওক কোনোবা যোৰহাটৰ অফিচাৰে মোক কৈছিল নেকি? এতিয়া ৰাহুল গান্ধী ডাঙৰীয়া জেড কেটেগৰী চিকিউৰিটি থকা মানুহজন যেতিয়া আহিছিলে, ৰাস্তা যদি ভুল হৈছে, আমাৰ কংগ্ৰেছৰ কোনোবা মানুহক পুলিচে ক'ৰবাত কৈছিল নেকি? মই সুধিছোঁ তেওঁলোকক, আমিতো আপোনালোকক দেখা নাই। তেওঁ কৈছে আমি চিভিল ড্ৰেছত আছোঁ। চিভিল ড্ৰেছত কিয় আছিলে? চিভিল ড্ৰেছত থাকিলে আমি কেনেকৈ গম পাম কোনজন পুলিচ? গতিকে কি ধৰণে এই পৰিকল্পনা হৈছে? আৰু ভাৰত জীৱ ন্যায় যাত্ৰা অসমত অকল হৈছে নেকি? স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে,
কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। মনের দিক দিয়ে আঘাত পেলে সাংবাদিকদের আমন্ত্রণ করে নিজের ক্ষোভ তুলে ধরতে। কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আজ ছিল না ব্যতিক্রম। রেশন কার্ড সহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে মিডিয়ার সামনে বিধায়ক কমলাক্ষের ভাষ্য। কোনো রাগঢাক না রেখে খোলাম কি বললেন বিধায়ক, তা শোনা যাক। অঞ্চলের জন্য গঠনমূলক কিছু করার ওনাদের সেই সাহস বা সেই এটুকু নেই। আমরা দেখেছি, অনেক ইস্যুতে দেখেছি, সেই ইস্যুগুলো আমি বলতে যাচ্ছি না। আজকে চাকরির কথা বলুন, আজকে মেডিকেল কলেজের কথা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে যে ভূমিকা যেটা দেখতে পারলাম, দুঃখজনক ব্যাপার এবং হতাশাজনক সেই ভূমিকাটুকু। ইদানিংকালে দেখতে পারলাম যে রেশন কার্ড নিয়ে, অর্থাৎ 2013-তে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য সুরক্ষা আইন সংসদে গৃহীত হয়েছে এবং সেই মর্মে 3 টাকা করে চাউল প্রত্যেকটা, বিশেষ করে গ্রাম অঞ্চলে 80%, শহর অঞ্চলে 40% মানুষকে, তো সেই একটা পার্সেন্টেজ ছিল, সেই মর্মে মানুষ সেই 3 টাকা হারে চাউল পাওয়ার অধিকার, অর্থাৎ সেটা আমাদের রাইট ছিল এবং সেই মর্মে আইন গৃহীত হয়। পরবর্তী সময়ে আরও স্টেট গভর্নমেন্ট থেকে 1 টাকা কমানো হয়, তরুণ গগৈ সরকারের সময় আরও 1 টাকা কমানো হয় এবং ফাইনালি সেটা বিনামূল্যে, অর্থাৎ বিনামূল্যে 5 কেজি করে প্রত্যেকজনকে 80, গ্রাম অঞ্চলে 80% এবং শহর অঞ্চলে একটা পার্সেন্টেজ ছিল, সেই মর্মে চলছে। সেটা নতুন কোনো কথা নয়। বর্তমান সময়ে যে পরিবেশ দেখতে পারলাম, এরকম একটা বাতাবরণ, যেমন খাদ্য সুরক্ষা অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো সেই অ্যাক্টের আন্ডারে কার্ড নয়, সেই কার্ডগুলো বিজিবি দিচ্ছে, সেই কার্ডগুলো মানুষকে সেই কার্ডগুলো বিজিবি দিচ্ছে, সেটাতে সেই অ্যাক্টের কোনো কর্তৃত্ব নেই। তাই সেটা 13-তে শুরু হয়েছিল এবং কংগ্রেস সরকারের সময় শুরু হয়েছিল এবং ইদানিংকালে যেগুলো পপুলেশন অর্থাৎ যে বেঁচে ছিল, অর্থাৎ যেগুলো পপুলেশন অনেকের কার্ড সারেন্ডার করেছে, অনেকে চাকরিজীবী হয়তো কার্ড হয়ে গিয়েছিল, অনেকের ফ্যামিলি এখানে নেই, বিদেশ চলে গেছেন, অনেকেই কার্ড সেগুলো সারেন্ডার করেছেন। যে পপুলেশনটুকু হয়েছিল সেই পপুলেশনটুকু সমষ্টি ওয়াইজ ভাগ করে সেই কার্ডগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো দেওয়া হচ্ছে। এখন যে পরিবার সৃষ্টি করছেন, যেমন ওনারা নতুন করে কোনো কার্ড একটা দিচ্ছে, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, সেই কার্ডগুলো যখন বিতরণ হয় সেটা কোঅপারেটিভ দিয়ে বিতরণ করা হবে, ডিলার দিয়ে বিতরণ করা হয়, সেটা একটা নিয়ম, একটা সিদ্ধান্ত একটা আছে বা সেই মর্মে হবে ডিলার দিয়ে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড কমিশনের মারফতে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে ওনার মারফতে আপনারা সেই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করবেন। এই যদি বাতাবরণ হয়, এই যদি পরিবেশ সৃষ্টি করা হয়, তাহলে আইন কানুনের কোনো বালাই নেই। আমাদের বর্তমান বিজেপির এই শাসন ব্যবস্থায় আইন কানুনের কোনো ব্যাপারে নেই। আজকে বিধানসভা 5 তারিখ থেকে হবে, সেখানে যেগুলো আইন প্রণয়ন হবে, আজকে ওনাদের কাছে সেই আইনের কোনো মূল্য নেই, ওনাদের কাছে বিধানসভার কোনো মূল্য নেই, ওনাদের কাছে লোকসভার কোনো মূল্য নেই। তাই সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছেন না,
এখন দিচ্ছেন না, এখনো সরকার দিচ্ছে না, সেগুলো সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো হয়েছিল এবং সেই মর্মে কার্ডগুলো দেওয়া হচ্ছে। সেটা নিয়ে আপনারা রাজনীতি করবেন না, আপনারা রাজনীতি করুন যাতে সে রাজনীতিতে মানুষের উপকার হয়, সেই রাজনীতি করুন। আপনারা যুবক যুবতীদের যাতে চাকুরি হয় এই অঞ্চলের ছেলেমেয়েদেরকে, সেটা নিয়ে রাজনীতি করুন। আপনারা গঠনমূলক কিছু একটা করুন যাতে এই অঞ্চলের মানুষ যাতে সুরক্ষিত হয়, আমাদের অধিকার থেকে আমরা যাতে বঞ্চিত না হয়। আজকে বিজেপির শাসন ব্যবস্থায় যে অবস্থা হচ্ছে এই বর্ডারগুলির, আমি মনে করি তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কি আমাদের বর্তমান এই শাসক দলের নেতারা। আপনাদের সেই মানসিকতার জন্য, আপনাদের এই গার্ডস না থাকার জন্য আজকে আমাদের এখানে এই অবস্থা। সেকেন্ডলি আমি বলছি যে সঙ্গীত মহাসংগ্রাম, খেল মহারণ, স্পোর্টস এবং সঙ্গীত, বিশেষ করে কালচার নিয়ে আমরা রাজনীতি করতে চাই না এবং সেই মর্মে আমরা কোনো রাজনীতি করিনি। সেটা নিয়ে আমি কথা বলতে চাইনি। বিকজ অফ দ্যাট, যে ভালো গান গাবে তাকেই প্রাইজ দেওয়া হবে, যে ভালো খেলবে তাকেই প্রাইজ দেওয়া হবে। যদিও আজকে খেল মহারণ, সঙ্গীত মহাসংগ্রাম করা হচ্ছে, কিন্তু আজকে মিউজিক টিচারগুলো নেই আমাদের স্কুলে। আজকে স্পোর্টসের বলা হচ্ছে খেল মহারণ। আজকে যাদেরকে দিয়ে খেল মহারণ করা হচ্ছে, একটা স্কুলে পিটি টিচার নেই। তো ব্যাপার হচ্ছে কি, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা খেলা করাচ্ছেন, আমি বলছি যে আপনাদেরকে আমি সেটাকে বিরূপ মন্তব্য করছি না, আপনারা খেলা করান, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন। স্কুলের মধ্যে একদিন আমি খেল মহারণ করলাম, সঙ্গীত মহাসংগ্রাম করলাম, বাকি সব দিন হয়ে গেল, সেটা হবে না। আজকে প্রত্যেকটা সময় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে সেই সঙ্গীত নিয়ে চর্চা করে, খেলা নিয়ে চর্চা করে, গঠনমূলক চিন্তাধারা নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে সেই খেল মহারণে আমি স্পেসিফিক্যালি আজকে বলতে যাচ্ছি না। আজকে অনেক তথ্য আমাদের কাছে আছে। ইদানিংকালে প্রাইজ দেওয়ার পর বলা হচ্ছে যে না, প্রাইজকে ঘুরিয়ে নেওয়া হবে। গাইডলাইনের কথা বলা হচ্ছে, গাইডলাইন উপেক্ষা করে অনেক ধরনের সুবিধা নিয়েছে। তো সেই তথ্যগুলো আমাদের কাছে আছে, আমার কাছে আছে। সেই তথ্যগুলো সামনের দিন সে প্রকাশ করব। কিন্তু আমি মনে করি যে সেটা নিয়ে রাজনীতি আমরা করতে চাই না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সেটা নিয়ে রাজনীতি করবেন না। কীর্তনানুষ্ঠান শুধু ভক্তবৃন্দদের হৃদয়ে আনন্দ দেয় না, শুধু এলাকায় আধ্যাত্মিক পরিবেশ ফুটেও ওঠে। তাই তো মাঘ মাসে কীর্তন কার্যক্রম আয়োজন হয়ে থাকে প্রতিটি মন্দির প্রাঙ্গণে। শ্রী শ্রী রাধামদনজিউর মন্দির প্রাঙ্গণে 120 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের সমাপনের পর করিমগঞ্জের শ্রী শ্রী কালী মহাবীর বাড়ির বাৎসরিক হরিনাম সংকীর্তনের সূচনা হলো। আজ ওই এলাকার কীর্তন সম্প্রদায়ের কীর্তন কার্যক্রম উঠে আসে। উৎসব কমিটির কর্মকর্তারা মিডিয়ার সামনে এভাবেই ব্যক্ত করেন। বছরের ন্যায় এবারও আমাদের শ্রী শ্রী কালী মহাবীর বাড়ি রাজকালী বাড়িতে আমাদের বাৎসরিক উৎসব হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হতে চলেছে। আমরা বিগত দিনে অনেক দিনই এই কীর্তনকে সম্প্রসারিত করেছিলাম, কিন্তু বর্তমান অবস্থায় আমাদের লোকজনের একটু অভাব থাকায় সেই কনস্ট্রাকশন চলায়। তাছাড়া আমাদের এখানে মন্দির নির্মাণ কার্য
চলার দরুন আমরা সেই দীর্ঘায়িত করতে পারিনি, কিন্তু আমরা মোটামুটি একটা সংকল্প নিয়েছি আগামী বছর আমরা 32 পর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত করব। আপনাদের মাধ্যমে শহরবাসীকে আমরা অনুরোধ করব যে আগামী করলেও আমাদের মহোৎসব অনুষ্ঠিত হবে, আপনারা সবাই এসে আমাদের সহযোগিতা এবং প্রসাদ গ্রহণ করার জন্য আমরা এবারে কীর্তন উৎসব সনাতন ধর্মের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে পায়ে হেঁটে বিভিন্ন দেশ ভ্রমণে উত্তরপ্রদেশের যুবক। এবার সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের উদ্দেশ্যে পায়ে হেঁটে বিভিন্ন দেশ ভ্রমণে বের হলেন উত্তরপ্রদেশের এক যুবক, তার নাম ভানু মহাজন। তিনি বুধবার দুপুরে ত্রিপুরা রাজ্য ভ্রমণ শেষে পদব্রজে পাথারকান্দির লোয়ারপোয়া এলাকার সলগাই বাজারে উপস্থিত হয়ে তাকে সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনা জ্ঞাপন করেন বাজার কমিটি সহ ভিডিপি কমিটির কর্মকর্তারা। এতে ভানুবাবু নিজ প্রতিক্রিয়াতে জানান যে তিনি গত 1.5 বছর ধরে পায়ে হেঁটে ইতিমধ্যে ভারতের 20টি রাজ্য সহ বিভিন্ন মঠ মন্দির দেবালয় পরিক্রমা করে নিয়েছেন। এইবার তিনি পাড়ি দেবেন নেপালে। 5 বছরে তিনি নিজের কাঙ্ক্ষিত স্থান সমুদ্র ঘুরে বেড়ানোর পণ করেছেন। এতে রয়েছে 51 শক্তিপীঠ, 12 জ্যোতির্লিঙ্গ ও 4 ধাম সহ পাকিস্তান ও বাংলাদেশ ভ্রমণ। তিনি নিজ বয়ানে দেশের সনাতনী যুবকদের উদ্বুদ্ধ করে বলে যে আমি যখন পুরো দেশের ধর্মপীঠ সমূহ পরিদর্শন করে ঘুরতে বেড়াচ্ছি, প্রতিদিন প্রায় 30 কিলোমিটার ধরে ভ্রমণ করছি, আপনারা পুরো দেশের ধর্মস্থান পরিক্রমা করতে সক্ষম না হলেও নিজ নিজ এলাকার ধর্মস্থানগুলোর রক্ষণাবেক্ষণ সহ পবিত্রতা বজায় রাখতে এগিয়ে আসুন। এতে ইহকালে ও পরকালে শান্তি পাবেন। अभी 3.5 साल और लग जाएगा, क्योंकि हमारी यात्रा जो है 51,000 किलोमीटर की पैदल यात्रा है, जो कि 5 वर्ष के लगभग संपूर्ण हो जाएगी। हमारी यात्रा 51 शक्तिपीठ, 12 ज्योतिर्लिंग, भारत के 4 धाम, 7 पवित्र शहर व नर्मदा परिक्रमा की है, जो कि 5 वर्ष की लगभग। इसमें पंच कैलाश भी आ जाता है। कैलाश पैदल यात्रा कर रहे हैं। भानु महाजन जालौन, उत्तर प्रदेश के रहने वाला हूँ। सोशल मीडिया पे आप कहेंगे भानु महाजन डालेंगे, यूट्यूब पे भानु महाजन डालें, इंस्टाग्राम पे भानु महाजन 587, गूगल में आप डालेंगे भानु महाजन पैदल यात्रा, फेसबुक में भानु महाजन, कहीं भी आप डालेंगे तो क्या मैसेज देंगे आप देशवासी को? हमारा मैसेज कुछ नहीं है। हमारा मैसेज ये है कि जब मैं 51,000 किलोमीटर पैदल चल के किसी देव स्थान ठाकुर के दर्शन करने जा सकता हूँ, तो क्या आप अपने गांव में बने जो कि 50-100 मीटर की दूरी पर टेम्पल्स है, तो क्या आप वहाँ दर्शन करने नहीं जा सकते? सनातन धर्म के जो है लोग बागों को जागृत करना है, धर्म के प्रति जागृत हो। जब मैं 51,000 किलोमीटर पैदल चल के सभी जगह जा सकता हूँ पूरे ऑल इंडिया, तो आप अपने गाँव में बने जैसे वो सामने टेम्पल्स है, तो क्या आप उसके लिए समय नहीं निकाल सकते, जो कि 50 कदम की दूरी पे है? तो बस यही है, लोग बागों को जागृत करना। जय श्री राम। जय श्री राम।